নমস্কার, আপনারা দেখছেন দৈনন্দিন সংবাদ। আপনাদের সঙ্গে আমি মায়া। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, দেখে নিব তার চিত্র। নদিয়ার বিজেপি কর্মীকে খুন ও রাজ্যে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। এদিন দুপুরে বালুরঘাট দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বালুরঘাট থানা পর্যন্ত যায়। এরপর বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকেরা। দেখুন, আপনারা জানেন যে রবিবার দিন সকালবেলা নদিয়া জেলার গয়েশপুর, সেই গয়েশপুরে বিজয়শীল 34 বছর বয়সের একজন তত্ত্বাজার যুবক, সক্রিয় বিজেপি কর্মী, তার মৃতদেহ ঠিক ট্র্যাডিশন যেটা চলছে বাংলার সেই মতো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। যেরকম আমাদের বিধায়ক দেবেন্দ্র রায় থেকে শুরু করে, দেবেন্দ্রনাথ রায় থেকে শুরু করে, ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে এক একজনের দেহ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্লজ্জ দলদাসের মতো কাজ করছেন। মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়জি সেটা বলেছেন, আইন কিন্তু কাউকে ছাড়বে না। এই পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে এই পুলিশ প্রশাসনের টনক নড়ানোর জন্য, রাজ্য প্রশাসনের টনক নড়ানোর জন্য প্রতি থানায়, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে বালুরঘাটের, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সব থানাতে হচ্ছে, তার মধ্যে আজকে বালুরঘাট থানা, সেই বালুরঘাট থানাতে এখন ডেপুটেশন আমরা দিতে এসেছি যে আমাদের কর্মীরা এরকম একের পর এক খুন হচ্ছে আর পুলিশ প্রশাসন বৃহন্নলার মতো দাঁড়িয়ে আছে। এই পুলিশ প্রশাসনকে বলবো যে তারা তাদের নিজেদের সাংবিধানিক যে কর্তব্য, সেই কর্তব্য যাতে পালন করে। অন্যদিকে বিজেপি নেতাদের মতে এই মৃত্যুগুলি অস্বাভাবিক এবং বিরোধী দলের হাত রয়েছে। এইসব অন্যায়ের বিরোধিতা করতে আজ পুরো রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা থানা ঘেরাও ও ডেপুটেশন জমা দেয়। বারাসাত থানা ঘেরাও করতে এসে বারাসাত সাংগঠনিক জেলা সহসভাপতি শঙ্কর দাস জানান, রাজ্যে বর্তমানে কোনো আইন শাসন নেই। তাদের কর্মীদের হত্যা করে আত্মহত্যা বা কোভিডের কারণে মৃত্যু হয়েছে বলে প্রমাণ করা হচ্ছে এবং বিজেপি পার্টি এর তীব্র প্রতিবাদ জানাবে। যেভাবে পরপর আমাদের কর্মীদের মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার তত্ত্বকে খাড়া করা হচ্ছে, এই নৃশংস ঘটনার প্রতিবাদ করার জন্য আজকে সারা রাজ্য জুড়ে প্রতিটি থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি। সারা রাজ্য জুড়েই চলছে। বিজয়শীল আমরা কোনো একটি বিষয় নয়, সারা রাজ্য জুড়ে যে হত্যালীলা চলছে, যে মৃত্যুর মিছিল চলছে, প্রশাসন নির্বিকার, মরার আগেই বলে দিচ্ছে যে এটা আত্মহত্যার তত্ত্ব খারাপ করছে, কখনো বলে করোনায় মারা যাচ্ছে। এর বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। পশ্চিমবাংলা আইন সঙ্গে বলে কোনো শব্দ নেই, নাগরিকের কোনো অধিকার নেই, নাগরিকের কোনো নিরাপত্তা নেই। এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র দেশে পৌঁছে গেছে আমাদের পশ্চিমবাংলা। শঙ্কর দাস, সহসভাপতি, বারাসাত সাংগঠনিক জেলা। অন্যদিকে নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীকে হত্যার প্রতিবাদে সারা জেলার বিভিন্ন জায়গার সাথে কান্দিতেও অবস্থান বিক্ষোভ পালন বিজেপির। সোমবার দুপুরে কান্দি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি কান্দি থানায় বিজেপির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রশাসনিক ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় এরকম ভাবা শুরু করেছেন, যতক্ষণ যে দল আছে ততক্ষণ বিনা কারণে খুন করে দিয়ে আমাদের আন্দোলন। ভারতের যোগ্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে বিজয়শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নিল বিজেপি। তারই অঙ্গ হিসেবে সোমবার ইংলিশ বাজার উত্তর ও দক্ষিণ নগর মণ্ডলীর বিজেপির পক্ষ থেকে ইংরেজবাজার থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। মালদা শহরের পুরাটুলি বাঁধ থেকে এই মর্মে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইংরেজবাজার থানার সামনে এসে শেষ হয়।
আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বিজেপি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এর মধ্যে যেমন সাধারণ কর্মী আছে, নেতৃত্ব আছে, তেমনি যারা এমএলএ তাদেরকেও হত্যা করা হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে দিনাজপুরে সেইখানেও এক এমএলএকে হত্যা করা হয়েছে। আবার গয়েশপুর, নদিয়ার গয়েশপুর যে পুরসভা, সেই পুরসভার আমাদের যুব মোর্চার কর্মী বিজয়শীল, তাকেও হত্যা করে, আপনারা ছবিতে দেখেছেন, তাকে হত্যা করে আর গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলিয়ে দিয়েছে কিভাবে? তাকে হত্যা করেছে, গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে, পা দুটো আর মাটিতে ঠেকে আছে। এইভাবে নৃশংস হত্যাকাণ্ড এই সরকারের আমলে আর চলছে। বেছে বেছে বিজেপিদের হত্যা করছে। শুধু তাই নয়, অন্যান্য সমস্ত নারী নির্যাতন সেটাও করা হচ্ছে। সাধারণ কর্মীরাও বাদ যাচ্ছে না। তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে তারা লিপ্ত হচ্ছে, তাদের মধ্যেও তারা মারা যাচ্ছে। এই অবস্থায় পুলিশকে বললে পরে পুলিশ নিষ্ক্রিয় থাকছে। মালদা জেলাতেও এর থেকে বাদ যায়নি। গত পঞ্চায়েত নির্বাচনে এবং নির্বাচনের পরেও আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি, আজ পর্যন্ত শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। পুলিশ প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে। এরই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকের এই থানা ঘেরাও কর্মসূচি আমরা পালন করছি। সোমবার দুপুরে খড়গ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি খড়গ্রাম থানায় বিজেপির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল করছি। জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের উপরে একের পর এক এই যে হত্যা করা হচ্ছে জনতা পার্টি আমাদের কর্মীদের, সেই ব্যাপারে আমরা আজকে বীরভূমে 14 বছরের একজন নাবালককে থানাতে তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে অনেক ঘটনা বিজেপি কর্মীদের উপরে হচ্ছে, তার প্রতিবাদ যেহেতু কর্মীদের উপরে বিজেপি করার অপরাধে মামলা করা হচ্ছে। বিজেপি আকার প্রশাসনের এক অংশ হুমকি দিয়ে বিজেপি ছাড়ার জন্য করা হচ্ছে। চলন্ত উদাহরণ রতনপুরের বিজেপি কর্মী মেঘলালকে হত্যা করার জন্য আচম্বিতে হঠাৎ তাকে মারা হলো। আবার আমাদের লোককে আসা হলো 11 জন এবং প্রশাসনের সঙ্গে তৃণমূলের একটা অংশ হয়ে আজকে প্রশাসনের করে ওখানকার তৃণমূল প্রশাসনের সাথে এই সাধারণ আছে। নাম হচ্ছে প্রশান্ত দত্ত। অন্যদিকে বালি বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বেলুড় থানা ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ চলছে নদিয়ার কল্যাণীতে। বন্ধের প্রভাবে কল্যাণী শহর সহ পার্শ্ববর্তী এলাকায় দোকানপাট বাজার বন্ধ রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন কল্যাণীর সাধারণ মানুষজন বলে দাবি করেছেন বিজেপি। ভারতীয় জনতা পার্টির গয়েশপুর শহর মণ্ডলের আমাদের পরিবারের একজন সদস্য বাপ্পা
শীল যে যুব মোর্চার গয়েশপুর শহর মণ্ডলের সহসভাপতি তার কাকাকে গতকাল নির্মমভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই খুনের প্রকৃত আসামিদের ধরবার জন্য পুলিশের কাছে আবেদন করে এবং আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি অশোক চক্রবর্তী মহাশয়ের নির্দেশে আমরা যে 12 ঘন্টা বন্ধ দেখেছিলাম, সেই 12 ঘন্টা বন্ধ আজকে এই কল্যাণী গ্রামীণ মণ্ডলের ঈশ্বরীপুর বাজারে শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে। আপনারা দেখছেন যে প্রতিটা দোকান বন্ধ। আপনারা দেখুন যে প্রতিটা একদম পিছন থেকে সামনে পর্যন্ত প্রতিটা দোকান বন্ধ। ওইদিকে ঘুরিয়ে আপনি দেখিয়ে দিন যে প্রত্যেকটা দোকান বন্ধ, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, এখন সকাল প্রায় 9:30 বাজে, এখন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখনো বন্ধ পালন করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক এই জঙ্গল রাজ উৎখাত করবার জন্য মানুষ তৈরি। আগামী দিনে সময় আসছে, পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আর ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের যারা যারা খুন করেছে তাদের প্রকৃত শাস্তি হবে। গতকাল সন্ধ্যায় সাংসদ জগন্নাথ সরকার নিহত পরিবারের সঙ্গে দেখা করে বাড়ি থেকে বের হওয়ার পর বেশ কিছু তৃণমূল দুষ্কৃতী সাংসদের উপর হামলা করতে উদ্যত হয় এবং অল্পের জন্য বেঁচে যান জগন্নাথ সরকার। এই মর্মে একটি লিখিত অভিযোগও দায়ের করেন কল্যাণী থানায়। সোমবার সকালে পরিদর্শনে কল্যাণীতে গিয়ে পৌঁছন বিজেপির নদিয়া জেলা দক্ষিণের সভাপতি ভাস্কর ঘোষ। প্রসঙ্গত, শনিবার কল্যাণী গয়েশপুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে বিজয় পাল নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরে মৃত বিজয়কে নিয়ে নিজেদের সক্রিয় কর্মী বলে দাবি করেন বিজেপি। পাশাপাশি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে তৃণমূল বলেও দাবি করেন বিজেপি। এই ঘটনা থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, শুরু হয় রাজনৈতিক চাপানুতর। এলাকায় গিয়ে পৌঁছান বিজেপির উচ্চতর নেতৃত্বরা। পাশাপাশি বিজয়শীলকে খুনের প্রতিবাদে সোমবার 12 ঘন্টার জন্য কল্যাণীর বন্ধ ডাকে বিজেপি। এবং তার লক্ষণ দেখে পরিষ্কার সারা পশ্চিমবাংলায় যেভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেউ হত্যা করলে গামছাটাও তার নয়, অন্যের গামছা নিয়ে ওইভাবে নিচুতে, যার উঁচু যতটা তার চেয়ে অনেক নিচুতে এইভাবে কেউ আত্মহত্যা করতে পারে না। আজকে আত্মহত্যা করার চেষ্টা চালানো হচ্ছে এবং সে পরিষ্কার ভাবে পরিবারের আত্মীয় স্বজন লোক ভারতীয় জনতা পার্টি পরিষ্কার, কিন্তু পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে দলকে পুলিশকে ব্যবহার করে যেভাবে তারা সত্যকে চাপছে, মৃতের বাবাকে বলতে বাধ্য করাচ্ছে সে তৃণমূল করতো। আমরা দেখেছি বীরভূমের ঘটনা, অনুব্রতের এলাকায় সত্য কণ্ঠ রোধ করার জন্য নির্লজ্জ ভাবে তারা প্রতিবাদ করছে। আমি শুনতে এসেছি, পরিবারের লোক শুনছি, আজ তাকে আমাকে হেয় করে আমাকে অ্যাটাক করার চেষ্টা হয়েছে। কারা করলো এরা তৃণমূলের লোক করেছে। আপনি কথা বলতে পারছেন, পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, কথা বলার পর মিডিয়া অন রেকর্ডে তারা কথা বলেছে, অভিযোগ করেছে। তারপরও আমি যখন মিডিয়ার কাছে বাইট দিতে যাই, তখন যেভাবে হামলা করে তৃণমূলের লোকজন, গণতন্ত্রটা লজ্জাজনক অধ্যায়। পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেভাবে সংঘর্ষের দিকে বাঙালি জাতির ভবিষ্যৎ, বাঙালির যে একটা স্বপ্ন ছিল, বাঙালির একটা গর্ব ছিল, আজকে সম্পূর্ণভাবে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে শাসন। আপনাকে বাধা দিল কারা? এখানে তৃণমূলের কর্মীরা, তারাই বাধা দিয়েছে। আমাদের দলীয় স্তর থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল সারা কল্যাণী বিধানসভা বন্ধ থাকবে। অন্যদিকে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলার অন্তর্গত একাধিক থানাও ঘেরাও করা হয়। এদিকে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে দেখানোর পাশাপাশি রাস্তায় অবস্থান বিক্ষোভেও বসেন বিজেপি নেতাকর্মীরা।
এর পাশাপাশি বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে বহরমপুর বিজেপি থানা ঘেরাও কর্মসূচি চলে। সোমবার বহরমপুর থানার সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভে শামিল হন। अरे पुलिस को मैं काम करो, चूड़ी पहन के डांस करो, डांस करो। একই সঙ্গে গয়েশপুরের বিজেপি কর্মী নৃশংস হত্যাকাণ্ড এবং রাজ্য জুড়ে তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে আজ দুপুর 1টা থেকে আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানায় বিজেপি থানা ঘেরাও অভিযান অনুষ্ঠিত হয়। বন্দে মাতরম। গয়েশপুরে বিজেপি কর্মী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি থানা ঘেরাও চলছে। প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আন্দোলন নেমেছি। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এবং আমাদের আলিপুরদুয়ার জেলায় আমাদের সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার নির্দেশে আজকে আলিপুরদুয়ার জেলার প্রতিটা থানায় বিজেপি ছাত্র, যুব, মহিলা, সমস্ত কিষাণ ভাইরা মিলে আজকে আন্দোলন করছে। আমরা শুধু প্রেস মিডিয়ার কাছে আবারও তুলে ধরতে চাই, আমাদের কাছে শুধু নিচে ঝুলন্ত লাশের তালিকা আছে। এই তালিকায় আপনারা দেখবেন যে 29/5/2017 থেকে পরপর আজকে পর্যন্ত ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার, তাপস বাগদি, শিশুপাল সহিস, পিন্টু মান্না, বর্ষা হাসদা, দেবেন্দ্রনাথ রায়, পূর্ণচন্দ্র দাস, সৌভিক মুখোপাধ্যায়, বাচ্চু বেরা এবং সবশেষে আমাদের বিজয় সিং, এদেরকে একের পর এক খুন করে তাদেরকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আছে। আপনারা জানেন কতদিন চলবে এই রক্তাক্ত বাংলার এই বিভৎস কাহিনী, যে একের পর এক আমাদের বিজেপি কার্যকর্তা, বিজেপির জনপ্রতিনিধি, বিজেপির যুব নেতাদেরকে আজকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হবে। মানুষ বুঝতে পারছে যে কি চলছে। এই রক্তাক্ত বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা তাই শান্তিপূর্ণ আন্দোলনে এনেছি। কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে যে আগামী 21-এর ভোটে এই রক্তাক্ত বাংলা আরও রক্তাক্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে। তাই আমরা পুলিশ প্রশাসনের বিবেকের কাছে আরও একবার বলতে এসেছি, আপনারা সতর্ক হন। 21-এর পদধ্বনি মানুষ কিন্তু দিচ্ছে। 21-এর পদধ্বনি আজকে আপনারা শুনতে পাচ্ছেন। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, আগামী দিনে রাষ্ট্রপতি শাসনেও কিন্তু যেতে পারে, সেই কথা সাধারণ মানুষ বলছেন। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আগামী দিনে পশ্চিমবাংলার পালা বদল হোক এবং এই জায়গায় যারা আইনের রক্ষক তারা যেন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে। আজকে আমাদের বিজয়া দশমীর দিন জয় শ্রীরাম বলার অপরাধে আলিপুরদুয়ারের শালকুমারহাট সাহেবপোতা এলাকায় বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে আমাদের বিজেপির মহিলা কর্মীদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। বিভিন্ন জায়গায় আজকে সন্ত্রাস চলছে পুজোর মধ্যে। এই যে 4টে খুন হয়েছে, এই 4টে খুন যে হাওড়ার বাগনানে কিশোর মাঝি, কিঙ্কর মাঝি বিজেপি নেতা, জগদ্দলে মিলন হালদার দশমীর রাতে, আমাদের তারপর বিজয়শীল, এই সব কিছু পুজোর মধ্যে হয়েছে। এই দুর্গা পুজোটাকেও তৃণমূলের গুন্ডারা বাদ দেয়নি। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত, এমনকি লক্ষ্মী পুজোর দিন প্রতি রাতে একটা করে বিজেপি কর্মীকে খুন করে হয় গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজকেও একটা খুন হয়েছে, তাকে নৃশংসভাবে জখম করা হয়েছিল। গতকাল রাতে তার প্রাণ গিয়েছে এবং এইখানে ভাটপাড়াতে ঘটনাটা হয়েছে। এই নৃশংস খুনের হত্যালীলার কতদিন চলবে? কতদিন প্রশাসন মুখ বুজে থাকবে? বাংলা কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। বাংলার মানুষ সেই আভাস দিচ্ছে। আপনারা এখনো সময় আছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা বাংলার মানুষের কথা বুঝে নিন এবং আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এর এক এক চুলের হিসাব নেবে। এবং আমরা এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্বের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা চাই শান্তিপূর্ণভাবেই এই বাংলার পালা পরিবর্তন হোক। কিন্তু যদি এইভাবে মিথ্যা অত্যাচার, মিথ্যা সন্ত্রাস, মিথ্যা মামলা, যেটা আমার সভাপতি জয়ন্ত রায় বলল, সেইটা কিন্তু আগামীতে চলতে থাকে। আগামীতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসছে। আজকে সবাই মিলে যুব নেতা খুন হয়েছে। আমাদের আলিপুরদুয়ার জেলার জনতা যুব মোর্চার সভাপতি বিপ্লব দাস এখানে আছেন। আজকে সবাই মিলে আন্দোলন করছি। এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন। এটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে। এইভাবে পড়ে মার খাওয়া দিন কিন্তু শেষ। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, এই বার্তা, এই দেওয়াল লিখন আপনারা যদি পড়তে না পারেন, তাহলে আগামী দিনে কিন্তু একটা অন্য
ইতিহাস অপেক্ষা করছে। তাই বলছি, শুধরে যান, এখনো সময় আছে। এখনো তৃণমূলের কাটমানি নেতাদের ওই অঙ্গুলি হেলনে আপনারা কাজ করছেন রাতের অন্ধকারে। এই দিন কিন্তু থাকবে না আগামী দিনে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন যে আপনারা নিরপেক্ষ হন, আপনারা আপনাদের ঊর্ধ্বের মর্যাদা দিন, আপনারা ভারত মাতার সন্তান, আপনারা সমস্ত গণতন্ত্রকে রক্ষা করুন। এই বিবেকের আবেদন জানাচ্ছি। পাশাপাশি বলতে পারেন আমরা চিত্তাগ্নিও দিচ্ছি। ব্যুরো রিপোর্ট দৈনন্দিন। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গেলেন বিজেপি নেতা রাহুল ব্যানার্জি। সেখানে গিয়ে তিনি কি বললেন চলুন দেখে নিই। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে বিজেপি নেতা রাজু ব্যানার্জি জানান, দুর্গাপুরের মেয়র মানুষের ভোটে জেতেননি, মাফিয়াদের ভোটে জিতেছেন। রাজু ব্যানার্জি জানান, তীব্র জলসংকট দেখা দিয়েছে, তড়িঘড়ি মেরামতের কোনো ব্যবস্থা করছে না রাজ্য সরকার থেকে সেচ দপ্তর। সরকারের কোনো পরিকল্পনা নেই, সেচ দপ্তরের কোনো পরিকল্পনা নেই। এখানে পাশেই পানাগড় আছে, আর সেখানে আর্মি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, তাদেরকে ডাকা উচিত ছিল। 48 ঘন্টা, এ তো আরও 48 ঘন্টা লাগবে আমি যা দেখে বুঝছি। আর তারপরে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। আজকে দেখুন, আমাদের সাথে যদি কথা বলি, ইরিগেশনের লোকরা, আধিকারিকরা পালিয়ে গেছে, আমাদের সাথে কথা বলছে না। তাদের যদি কোনো দরকার হয়, সহযোগিতা হয়, আমাদের সাংসদরা ফোন করছে, ইরিগেশনের আধিকারিকরা ফোন ধরছে না। তা এখানে তো পানাগড় আছে, পানাগড় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাকলে এই কাজ করতে কতক্ষণ লাগে? এটা তো মানুষের উপকার হবে। আপনি কি এই বিষয়ে কাউকে জানাচ্ছেন? আমরা সাংসদদের সাথে কথা বলেছি, সুভাষদের সাথে। পানাগড়ের ডিজাস্টারে কি বিষয়, কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা একটু বলুন তো। সব কিছু আর্মির পুরো ডিজাস্টার ম্যানেজমেন্টের, বন্যা থেকে আরম্ভ করে কথা নয়, পার্টিকুলার মেশিনারিগুলো সব মেশিনারি। এখান থেকে কলকাতা কত দূর? প্রয়োজন হলে কলকাতা কত দূর? সেন্ট্রাল এতদিন পর্যন্ত উমা ভারতী নিজে এসে এখানে গঙ্গা বক্ষে, এই নদীর বক্ষে ভ্রমণ করেছেন। দুবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, ড্রেজিং হয়নি এখনো পর্যন্ত। বারবার ড্রেজিং এর আশ্বাস দিয়েছে কেন্দ্র, এখনো ড্রেজিং করেনি। রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আপনাকে জানতে হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাজ্য সেচ দপ্তরে। তৃণমূলের ভাষায় কথা বলে কোনো লাভ হবে না। পুরো দেখুন, ড্রেজিং করা, রক্ষণাবেক্ষণ যে করবে সেই করবে। রাজ্য সেচ দপ্তরের এটা করার কথা, তারা কেন করেনি? 2017 সালে দাঁড়ান, 2017 সালে আরেকটা এরকম গেট ভেঙে গেছিল। 2017-তে একটা গেট ভেঙে গেছিল 17 সালে। সেখান থেকে কেন শিক্ষা নেয়নি? সেখান থেকে শিক্ষা নেবে না, খালি পয়সা কামাবে। এখানে ইললিগাল বালির যে কারবার হয়, অবৈধভাবে বালি খনন হয়, তার জন্য তো এইসব হচ্ছে, মাছ ছেড়ে দেওয়ার জন্যে। এখানে কোনো এক্সপার্ট আছে গেট তোলার? কোনো এক্সপার্ট নেই গেট তোলার। যে খবর নেই। আজকে সেচ মন্ত্রী তিনি স্বীকার করছেন যে আমরা দেখতে পারিনি। আজকে দুর্গাপুরের কি অবস্থা দেখুন, মানুষ জল পাচ্ছে না, হাহাকার করছে। প্ল্যানিং কোথায়? কোনো প্ল্যানিং নেই। আর মেয়র বলছেন কুকুরের সাথে তুলনা করে দিচ্ছেন দুর্গাপুরের মানুষকে। কারণ তিনি মানুষের ভোটে জেতেনি, তিনি মাফিয়াদের ভোটে জিতেছে। মানুষ মরুক দিয়ে, মানুষ না জল পাক। এ তো সভ্য দেশে বাস করছি আমরা। 48 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কবে হবে তার ঠিক নেই। আর্মির হেল্প দিতে কী অসুবিধা? আমরা আমফানের সময় দেখেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাকছে না, মানুষকে খালি দুর্ভোগে ফেলো। আর তার থেকে যে খরচা হবে তাদের লুট করতে পারে। দাদা, অলরেডি একটি কেন্দ্রীয় সংস্থা, মানে এখানে সেলের তরফ থেকেও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সেলের থেকে, দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের থেকে, সবার থেকে সহযোগিতার হাত বাড়ানো। সহযোগিতা চাইতে হবে তো। ড্রেজিংটা কবে হবে? সহযোগিতা চাইতে হবে তো। ড্রেজিংটা কেন্দ্রীয় সরকার, ড্রেজিংটা কবে? ড্রেজিং আমরা সরকারে আসবো, তারপর পুরো প্রপার পরিকল্পনা করে করবো। কারণ এই সরকার কিছু করবে না। এই সরকার উমাভারতী কিচ্ছু বলেনি। এখানে যেটা বারবার আমি বলছি, আমি তো আবার আপনাকে বলছি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমি আপনাকে, আপনি তৃণমূলের ভাষায় কথা বলছেন কেন আমি জানি না। দুজনে উপস্থিত ছিলেন। আমি উমাভারতী দাঁড়িয়ে বলে গেছিলেন যে ড্রেজিং হবে, আমরা করব।
রাজ্য সরকার রাজি হোক, আমরা করে দেবো। রাজ্য সরকার একাধিকবার রাজ্য চিঠি সরকার দিয়েছে। রাজি হোক, আমরা করে রাজ্য দেবো। সরকার একাধিকবার চিঠি দিয়েছে। কোথায় চিঠির কপি দেখান না। আমরা আমফানের টিম পাঠাচ্ছি, রাজ্য সরকার নিচ্ছে না। আমরা করোনার টিম পাঠাচ্ছি, রাজ্য সরকার নিচ্ছে না। কেন্দ্রের কোনো সহযোগিতা নেবে না, রাজনীতি করবে কেবল। তা রাজনীতি করতে গেলে মানুষের দুর্ভোগ হবে, আর যেখানে টাকা কামাইয়ের ব্যাপার থাকবে সেখানে কাউকে ঢুকতে দেবে না। সহযোগিতা থাক না, আর্মির সহযোগিতা থাক না, সেটাও করছে না। রাজুদা, শুধু পানীয় জল নাই, ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতেও এখন সংকট তৈরি হয়ে গেছে। সেই সমস্ত অনেক কারখানা বন্দর মুখে এখনই এই জল সংকটের কারণে। আগেই তো মলয় ঘটকান কোম্পানির দৌলতে দুর্গাপুরের কারখানা হওয়া হয়ে গেছে, মিসিং সব কারখানা। সুতরাং তারা আর একটা প্ল্যানিং যে এইখান থেকে এমনি তো বন্ধ করতে পারছে না, এই জল টল না পেয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাবে। এটাও একটা প্ল্যানিং, এটাও ষড়যন্ত্র। এমনি কারখানাগুলো ঢুকছে। ঠিক। পনাগড়ে আর্মি ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজে লাগানো হলো না কেন বলে জানান তিনি। পাল্টা দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, মেয়রের ওপর করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দুর্গাপুর নগর নিগম শহরের প্রতিটি প্রান্তে জল পাঠাচ্ছেন, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানান তিনি। বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসেছেন। আমরা যারা দুর্গাপুর নগর নিগমের নির্বাচিত জনপ্রতিনিধি এখানে আছি, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আশাকে। কিন্তু উনি এসে যে ধরনের অভিযোগগুলো করলেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। মহানাগরিক একথা কখনো বলেননি। আমরা দুর্গাপুরের মানুষ যাতে পানীয় জলের সংকটে না পড়েন, আপনারা নিজেরা দেখছেন প্রথম দিন থেকে গ্রাউন্ড জিরো থেকে নেমের থেকে কন্টিনিউয়াস এখানে আছি, মানুষ যাতে পরিষেবা পায়। আজকে আমরা সকাল থেকে পানীয় জলের ট্যাঙ্কার পাড়ায় পাড়ায় নিয়ে গেছি। স্লাম এরিয়ায় হচ্ছে প্রাণধারা, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, সেই প্রাণধারা জলের পাউচ বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। এবং আমাদের যেটা টেকনিক্যাল কাজ, লক গেট ভেঙেছে, এটা 62 সালে ডক্টর বিসি রায়ের আমলে তৈরি। যার জন্ম আছে তার মৃত্যু আছে, তার ক্ষয় আছে। এটার জন্য টেকনিক্যাল পার্সনরা কাজ করছেন, কাজে বিলম্ব হচ্ছে কিনা তারাই বলতে পারবেন। আমরা নগর নিগম, দুর্গাপুর নগর নিগম মহানাগরিকের নেতৃত্বে সমস্ত জনপ্রতিনিধিরা, বিধায়ক থেকে শুরু করে সকলে মিলে একযোগে একসাথে, আমাদের সাংবাদিক বন্ধুরাও এখানে হচ্ছে প্রথম থেকে পড়ে আছেন। আর কিছু লোক যারা সস্তার রাজনীতি করতে আসছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উমা ভারতী, তিনি তখন এসেছিলেন। আমি নিজে সেদিন হচ্ছে ওই একই সাথে থেকে নৌকায় করে আমরা পরিদর্শন করেছিলাম। দুবার স্ট্যান্ডিং কমিটি এসছে। রাজু বন্দ্যোপাধ্যায় যদি এখানে এসে বলতে পারতেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী দুর্গাপুর ব্যারেজের ড্রেজিংয়ের জন্য এই অর্থ বরাদ্দ করে ওনাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন। আমরা এটাই ভেবেছিলাম যে এই বার্তা নিয়ে উনি এখানে আসছেন। তাই আমাদের এখানকার নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের, তারা ওনাকে পুষ্পস্তবক নিয়ে সম্বর্ধনা দিতে গেছিলেন। গিয়ে দেখলেন উনি তো উল্টো কথা বলছেন, রাজনীতি করার জন্য এখানে এসছেন। তো আমরা এখানে রাজনীতি করার জন্য আসিনি। যদি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় যারা আছেন, রাজ্যের সরকারে যারা ক্ষমতায় আছেন, নগর নিগমে আমরা ক্ষমতার মধ্যে আছি, আমরা সকলে মিলে একযোগে একসাথে কাজ করতে চাই। আমরা চাই মানুষ জল পাক, দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং হোক, দুর্গাপুর ব্যারেজের লক গেট সংস্কার হোক, আগামী দিনে যাতে মানুষকে সমস্যায় না পড়তে হয়। এটার সাথে শুধুমাত্র যারা পানীয় জল নিয়ে তারা যুক্ত না, এর সাথে ইন্ডাস্ট্রির লোকেরা রিলেটেড। আগামী দিনে ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার মুখে পড়বে, জল যদি সঠিক টাইমে না পৌঁছায়, কৃষিজীবী মানুষরা সমস্যায় পড়বে। এই সমস্যার সময় যখন ডিজাস্টার চলছে, সেই সময় যারা মিলিটারির গল্প দিলেন, তারা সবসময় পাকিস্তান চীনের গল্প বলেন, মানুষকে যুদ্ধ খেলা খেলে বিভ্রান্ত করেন, ধর্মের রাজনীতি করেন। আমরা চাই মানুষের কাজ করুক। যদি বুকের পাটা থাকে, আজকেই উনি এই রাঢ়বঙ্গের পর্যবেক্ষক হিসাবে নিজেকে দাবি করে থাকেন, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার নিবিড় যোগাযোগ থাকে, আমরা এখান থেকে ডিমান্ড রাখছি দুর্গাপুরবাসী হিসাবে, ব্যারেজের ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় সরকার কী ভূমিকা নিয়েছে, কী পদক্ষেপ গ্রহণ করেছে। যদি ড্রেজিংয়ের পদক্ষেপ নেয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানাচ্ছি, স্বাগত জানাবো। পশ্চিম বর্ধমান থেকে সনাতন করাইয়ের রিপোর্ট, দৈনন্দিন। ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শিউরির পুরনো বাড়ির একাংশ, গুরুতর আহত এক স্কুল ছাত্রী। এই নিয়ে 3 বার ফের বীরভূমের শিউরি টিন বাজারে 9:30 নাগাদ গত সোমবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির অংশ। এই বাড়ির নিচে ছিল একটি দোকান ঘরে আসা এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয় এই ঘটনায়। প্রথমে তাকে শিউরি সদর হাসপাতালে, পরে স্থানান্তরিত করা হয় বর্ধমানের একটি হাসপাতালে। দোকানের পাশে থাকা অন্য এক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে ওই দোকান মালিককে বলা হচ্ছিল
বাড়িটি ভেঙে ফেলার জন্য, কিন্তু জমি হস্তান্তরের প্রক্রিয়া বাকি থাকায় সেটা করা যায়নি বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুলেছেন, পৌরসভাকে বারবার বলার পরেও কেন পৌরসভা কোনো পদক্ষেপ নিল না। দীর্ঘদিনের এই পুরনো বাড়ি এর আগেও শিউরি বাজারে পড়াতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ি, আর তার কিছুদিন পরে ভেঙে পড়ল শিউরি বাস স্ট্যান্ডের সামনে থাকা একটি বড় বিল্ডিং এর দেওয়াল। যদিও এই ঘটনাগুলিতে আহত হননি কেউই, কিন্তু আজকের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন স্কুল ছাত্রী। এই বাড়িটা হচ্ছে কন্ডেম বাড়ি, দীর্ঘদিন ধরে বাড়িটা এর ভগ্নদশা অবস্থা দেখছি আমি। ছোট থেকে একই অবস্থা। এর আগে মালিক ছিল ফেন্সি রেডিমেড বলে একটা কাপড়ের দোকান ছিল, সে মালিক ছিল আগে। তো বর্তমান পরিস্থিতিতে নিচে দুটো দোকান ঘর তো অবশ্যই আছে এখানে, সে দোকান ঘরের দুটো ব্যবসা করে, প্লাস্টিকের ব্যবসা করে তারা। তো বাড়িটা কিছুদিন যাবৎ বিক্রির কথা উঠছিল এবং আমরা বলেছিলাম বাড়িটা অবশ্যই ভেঙে ফেলে দেওয়া হোক, নতুন করে কনস্ট্রাকশন করা হোক এখানে। বাড়িটা রিসেন্ট এটা হস্তান্তর হয়, একজন এখানে নতুন করে বাড়িটা নতুন নিয়েছে একজন। তো সে লকডাউন পিরিয়ড বাড়িটা নিয়েছে, কিছু কাগজের গন্ডগোল থাকার জন্য বাড়িটা ভাঙতে পারিনি এখন পর্যন্ত। তাকে বারবার বলা হয়েছে বাড়িটা ভেঙে ফেলার জন্য, সে বলছে আমি ইমিডিয়েট বাড়িটা ভাঙছি। আজকে সকালবেলাতে একটা বাচ্চা মেয়ে 11 বছরের একটা বাচ্চা মেয়ে, সে এখানে এসছে কিছু জিনিস কিনতে এখানে এসছে। তো সেই সময় ওপর থেকে একটা চাং ভেঙে বাচ্চা মেয়েটা গায়ে পড়ে এবং আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তো সেই পরিস্থিতিতে আমরা দোকানের মালিককে বলাতে দোকানের মালিক পরিষ্কার বলছেন যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কাগজপত্র ক্লিয়ার পাইনি বলে হাত ভাঙতে পারিনি। তো বাচ্চা মেয়েটার অবস্থা যে লাস্ট খবর যেটা পেলাম সেখানে অক্সিজেন চলছে, কিন্তু আশঙ্কাজনক অবস্থা। প্রশাসনকে কি বলবেন এই বাড়িটা? প্রশাসনকে তো অবশ্যই আমরা জানিয়েছিলাম, আগেও মিউনিসিপ্যালিটি জানানো হয়েছিল ব্যাপার নিয়ে যে বাড়িটা ইমিডিয়েট ভেঙে দেওয়া হোক। এবং সিউড়ি শহরের বুকে শুধু এই বাড়িটা নয়, একাধিক বাড়ি এরকম ধরনের বাড়ি আছে 300 বছর 400 বছর পুরনো, যে বাড়িতে কিন্তু সিউড়ি পৌরসভা বা অন্যান্য কোনো ডেভেলপমেন্ট কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না, বা নেওয়া হয়েছে হয়তো সেভাবে কোনো কাজ হয়নি কিন্তু, বা প্রশাসনিক জটিলতা। আমরা দোকানটা আমার জন্ম থেকে আমি দেখছি দোকানটা এই ভগ্ন অবস্থায় আছে। কিন্তু গ্যাসের দোকানগুলো ধরুন আগে তো এটা গ্যাসের দোকান ছিল না, আগে হার্ডওয়্যারের দোকান ছিল। তো পরবর্তীকালে হয়তো অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তারা গ্যাসের দোকান করতে বাধ্য হয়েছে, সেটা সময় মানে যে অবস্থা দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়েছে। আমরা চাইছি দেখুন এরকম ধরনের অবৈধ একটা বিল্ডিং পড়ে থাকা, হয়তো আজকে একটা বাচ্চা ছেলের ওপর দিয়ে গেছে, বাচ্চা মেয়ের ওপর দিয়ে গেছে, পরবর্তীকালে হয়তো বিশাল আকার ধারণ করতে পারে। এবং সিউড়ির বুকে একটা টিউবওয়েলাদের বাড়ি রিসেন্ট ভেঙে পড়েছে, মেন রোড কিন্তু, এবং সিউড়ি সাইডটা হার্ট অফ টাউনের মধ্যে মেন রোড বলতে এটাই বোঝাচ্ছে কিন্তু আমাদের। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে প্রশাসন হস্তক্ষেপ করুক, এবং আমরা চাই সিউড়ি মিউনিসিপ্যালিটি, সিউড়ি পিএস থেকে আরম্ভ করে আমাদের এসপি বা ডিএম সাহেবরা যা আসেন তারা কিন্তু ব্যাপারটা উদ্যোগ নিয়ে অবশ্যই বাড়িটা ভাঙার চেষ্টা করুক। এখন দেখার বিষয় গুরুতর আহত হওয়ার পর পৌরসভার হোশ ফেরে কিনা। শিউরি শহরে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো 200 থেকে 250 বা কোথাও 300 বছরেরও বেশি পুরনো, যেগুলোতে অনায়াসে জীবনের ঝুঁকি নিয়ে পৌরসভার নজর এড়িয়ে বসবাস করছেন সাধারণ মানুষ। এটা আমরা রিসেন্ট কিনেছি, কেনার পর আমাদের ভাঙার কথা, এর জন্য আমরা ভাঙতে এখন পারি নাই, ভাঙবো 1 সপ্তাহের মধ্যেই ভাঙার কথা। রিসেন্ট কেনা হয়েছে, কাগজপত্র রেডি করার জন্য আমরা একটু দেরি হয়ে গেল, আর কিছু আমার বলার নাই। সেটা দোকান আমার ভাইয়ের, আমি দিদি সব থেকে টাকা। এই দোকানটা বহুত পুরাতন বাড়ি, আমরা ভাড়াটে ছিলাম, আমরা বাড়িটা নিয়েছি, কিনেছি। হ্যাঁ, পৌরসভা সব করা আছে না, একবার এখনো বলেনি কিছু। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। পুজোর পরবর্তীতে করোনা মোকাবিলা কি করা যাবে না তা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন উত্তরবঙ্গ করোনা মোকাবিলা ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় ও জেলা শাসক অভিষেক তিওয়ারি। জলপাইগুড়ি জেলায় টেস্টের সংখ্যা ডবল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। দুর্গাপুজোর পর এবার কালীপুজো ও দীপাবলির উৎসব নিয়ে চিন্তা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের। দুর্গা উৎসবের পর করোনা অনেকটাই বেড়েছে জলপাইগুড়ি জেলায়। আসন্ন কালী পুজোতে যদি সাধারণ মানুষ সচেতন না হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ চেহারা নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত রায়। জেলায় টেস্টের সংখ্যা ডবল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। পুজোর পরবর্তীতে করোনা মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলার ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় ও জেলা শাসক অভিষেক তিওয়ারি। পুজোতে নবমী এবং দশমীর দিন যেভাবে ভিড় হয়েছিল তাতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়েছে। পুজোর পরবর্তীতে করোনা বাড়তে শুরু করেছে জেলাতেও। শহরের পাশাপাশি গ্রামগুলোতে এতদিন গ্রিন জোন ছিল, তা এখন রেড জোনে চলে যেতে পারে। স্বাস্থ্য দপ্তর গ্রামে গঞ্জেও কোভিড টেস্ট করবে। এছাড়াও দীপাবলিতে বাজি পটকা ফাটার সঙ্গে ফলে কেবল কোভিড রোগীদের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশান্ত কুমার রায়।
সেই কারণেই প্রত্যেক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ও বিডিওকে ডাকা হয়েছিল। প্রতিদিন 1000 থেকে 1100 টেস্ট করা হতো। এখন সেই টেস্ট বাড়িয়ে 2200 করা হবে। করোনায় গ্রামে গঞ্জে এখন গ্রিন জোন আছে, কিন্তু হঠাৎ করে একটা পজিটিভ ঢুকে গেলে তার রেড জোনে চলে যাবে। সে কারণেই সতর্ক করা হবে বিডিও ও পঞ্চায়েত সমিতির সদস্যদের। প্রত্যেকেরই দেখা উচিত কোনোভাবেই করোনা আর ছড়াতে না পারে। শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সবাইকে ডেকে পরিস্থিতি সম্পর্কে অবগত করে দেওয়া হলো। পঞ্চায়েত এলাকাতে কি কি করণীয় তা বলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এদিন জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি, সভাধিপতি উত্তরা বর্মন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রবীন্দ্রনাথ প্রামাণিক, জেলার প্রত্যেক ব্লক বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করলেন ওএসডি ডক্টর সুশান্ত রায়। দুর্গাপুজোর আগে যেভাবে বাজারহাট হয়েছিল, আমরা বারবার বারণ করেছিলাম, আপনারা দেখেছিলেন যে আমরা সেই সমস্ত জায়গাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করেছিলাম। বেশ কিছু পজিটিভ কেসকে আমরা আলাদা করে আইসোলেট করতে পেরেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সব পারিনি এবং তার ফলটা কিন্তু ভুগতে হচ্ছে। এই সপ্তাহটাতে আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে যথেষ্ট পরিমাণে বেড়েছে। এবারে আসছে দুর্গাপুজোর সময়, পার্টিকুলারলি নবমী এবং দশমীর দিনে যে ভিড়টা হয়েছিল, সেই ভিড়ের এফেক্টটা এই সপ্তাহে আমরা পাবো। সেই জন্য আমরা সবাইকে নিয়ে বসেছিলাম যে কীভাবে এই কাজটা করা যায়, যতটা সম্ভব টেস্ট বাড়ানো যায়। মানুষজন কথা শুনছি কি না শুনছে আমি সেটা যাচ্ছি না, কিন্তু আমরা ফলে যা দেখতে পাচ্ছি রেজাল্ট অনেক বেশি ইনক্রিজ করেছে, পজিটিভ কেস অনেক বেশি বেড়েছে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং আগামীতে মানে এই যে দুর্গাপুজোর যে এফেক্টটা এই সপ্তাহতে যথেষ্ট পরিমাণে টেস্টের সংখ্যা বাড়ানো যায়, সেটাই যার জন্য বিডিও সাহেবদের দেখতেছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিএমই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সবাই ছিলেন, আমাদের জেলা পরিষদ সভাধিপতি উনিও ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিংটা করলাম, যে সবাইকে এটা বোঝাতে চাইলাম যে সমস্যাটা কোথায় আসছে, আপনারা সতর্ক হন। আপনারা গ্রাম লেভেল থেকে, যদি গ্রাম যেমন আমরা ধরে রাখি যে নেগেটিভ আছে, মানে গ্রিন জোন হয়ে আছে, সেখানে কেউ ঢুকলো কিনা সেগুলো টেস্ট করা, যাতে গ্রামে যদি দেখা যায় যে এই গ্রামটা আগে সবুজ ছিল, হঠাৎ করে লাল হচ্ছে, তাই সেই জায়গাটা আমাদের ধরতে হবে। সেই জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হলো আপনারা এই জিনিসটা বাড়ান, মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ান যতটা সম্ভব। আমরা স্বাস্থ্য দপ্তর আমার স্বাস্থ্য রেডি আছি। এটা যে 1 নম্বর বলা হয়েছে। 2 নম্বর যেটা বলা হয়েছে, কালী পুজো নিয়ে আমরা খুব চিন্তিত। আপনারা জানেন যে কোভিড পজিটিভ যারা হচ্ছেন তাদের মূলত লাংসের ডিজিজ, এটা শ্বাসকষ্টের ডিজিজ। আমি সুস্থ হয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু তার সত্ত্বেও আমার লাংসের মধ্যে কোনো না কোনো একটা এফেক্ট রয়ে গেল। ফাইব্রোসিস বলি আমরা, তাতে লাংসের ক্যাপাসিটি অনেকটা কমে যায়। সুতরাং 3টে ক্যাটাগরি যদি বলেন, যারা টেস্ট করাচ্ছেন না অথচ কোভিড পজিটিভ, তাদের লাংসের অবস্থা খারাপ, তারা টেস্ট করাচ্ছেন না, বুঝতে পারছেন না অসুবিধাটা কী। 2 নম্বর যারা টেস্ট করিয়েছেন, যারা হাসপাতালে ভর্তি আছেন তারা। আরেকটা হচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন তারা। সুস্থ হয়ে যারা বাড়ি গেছেন তাদেরও রেসিডুয়াল এফেক্ট থাকে লাংসের মধ্যে। এই 3টে ক্যাটাগরি অফ লোকের ক্ষেত্রেই কিন্তু এই যে সমস্ত কালী পুজোতে যে সমস্ত বাজি ফটকা সে সমস্ত ফাটে, যে সমস্ত ধোঁয়াগুলো বেরোয়, ভীষণ কষ্টকর। এটা এমনি সুস্থ মানুষের ক্ষেত্রেও এটা কষ্টকর। সুতরাং যারা একটু অসুস্থ, যাদের লাংস কমজোরি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ভয়াবহ আকার ধারণ করতে পারে। অক্সিজেন নিয়ে আমাদের, আপনারা জানেন যে সারা বিশ্বে এখন এই অক্সিজেন একটা স্ক্যারসিটি চলছে। এত অক্সিজেন লাগছে হসপিটালগুলোনে, যে আমাদের যেখানে প্ল্যান্ট থেকে শুরু হয় পশ্চিমবাংলার, সেখান থেকেও কিন্তু অক্সিজেন তৈরি ক্যাপাসিটি বেশি আছে, ডিম্যান্ড অনেক বেশি, তার জন্য সাপ্লাই কম হচ্ছে। তো সবাইকে সাবধানে থাকতে অনুরোধ করছি যে বাজি ভট্টা ফাটানোর ব্যাপারে নিজেরা একটু সাবধান হন, নাহলে কিন্তু কালী পুজোর পরেই যে সমস্যাটা আসবে আমরা জানি না কী করে আমরা সামাল দিতে পারবো। এই ব্যাপারটা টোটালটাই অ্যাডমিনিস্ট্রেটিভ মহল থেকে দেখবে, সেভাবে যেভাবে নির্দেশ আসবে সেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মহল সেটা দেখবে। এখন গড়ে জেলায় কীরকম টেস্ট হচ্ছে আর কীরকম বাড়ানোর প্ল্যান আছে? দেখুন, এখন গড়ে যেটা আসছে ধরুন 1000-1100 মতন হচ্ছে, কিন্তু এটাকে আমরা 2200 থেকে 2500 মিনিমাম করতে চাই, মানে ডাবলের থেকে বেশি করতে চাই, যতটা সম্ভব করা। যত বেশি টেস্ট করতে পারবো তত মানুষ সুস্থ থাকবে, অন্য কিছু নেই। এটা করার কারণটাই হচ্ছে মানুষকে অসুস্থ বানানো না। জলপাইগুড়ি থেকে সুবীরেশের রিপোর্ট, দৈনন্দিন। 4 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার বাবা। ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত উত্তর শিমুলপুরে। 4 বছরের নিজের মেয়েকে যৌন হেনস্থার দায়ে বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অসীম সাহা, বয়স 35 বছর, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত উত্তর শিমুলপুরের বাসিন্দা সে। মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, অসীম ও তার স্ত্রীর মধ্যেই বিয়ের পর থেকেই ঝামেলা হতো, ফলে তার স্ত্রী মেয়েকে নিয়ে বেশ কিছুদিন বাবার বাড়িতে কারোলায় থাকতো।
অক্টোবরের 28 তারিখে অসীম তার স্ত্রীর কাছে যায় এবং সবকিছু মিটিয়ে পুনরায় সংসার করার প্রস্তাব জানায়। তার প্রস্তাবে স্ত্রী সহমত জানায়। পরবর্তীতে শ্বশুরবাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতে শুরু করে অসীম। অভিযোগ, শনিবার রাতে মদ্যপান করে বাড়িতে ফিরে এসে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন সে। পাশেই তার স্ত্রীও ঘুমান। হঠাৎই মধ্যরাতে মেয়ের আওয়াজে ঘুম ভাঙে তার স্ত্রী। উঠে দেখেন অসীম মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করছেন। এরপরই বাধা দিতে গেলে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় সে। পরবর্তীতে তিনি গাইঘাটা থানার সুবিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। স্ত্রীর অভিযোগে অসীমকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। গাইঘাটা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনন্দিনে। সারা রাজ্যের খবরের সঙ্গে রয়েছি আমরা। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।